স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করছি না। অনেকেই ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন, কেউ কেউ অবশ্য জানতে চেয়েছেন বেঁচে আছে কিনা। ইয়েস লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম স্টিল অ্যালাইভ। ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক আলোচনাই তো হলো। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের এই মার্কেটের চরিত্র বদলায় না। আমি আসলে বলতে পারেন আপনাদের মতোই হতাশ এখন মার্কেট নিয়ে। তবে আমাদের নীতি নির্ধারণী মহলদের একটি কথাই বলবো, আমাদের যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে। তাদেরকে লাইনে নিয়ে আসুন, মার্কেটটাকে ঠিক করুন। যাই হোক, আজ আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। 3 মাস আগে আমি একটি পোস্ট করেছিলাম, জটিল ভূ রাজনীতির বেড়াজালে চীন, ভারত, আমেরিকা বিপর্যস্ত হতে পারে বাংলাদেশ ও মায়ানমার। এই পোস্টটিতে ভূ রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আগামী কয়েক বছর বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে যে চ্যালেঞ্জগুলো ফেস করবে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এবং এটি হবে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হলো পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা। তৃতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি হিসাবে যে একটা গতিশীল অর্থনীতি বাংলাদেশে গড়ে উঠেছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখা। নাম্বার 4 যে চ্যালেঞ্জটি আমাদের সামনে রয়েছে, এটি কম বেশি পৃথিবীর প্রত্যেকটা দেশই এখন এক্সপেরিয়েন্স করছে, সেটি হলো লোকজন তাদের প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট কি বলছে সেটি শুনতে চায় না। লোকজন শুনে কিংবা শুনতে চায় তাদের ফেভারিট রোল মডেল কি বলেন। আজকাল সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব, ফেসবুক কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় অনেক অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে। তারা কিন্তু এক একজন মন্ত্রী, মিনিস্টার। তাদের আইডিয়া, চিন্তাভাবনা, মতাদর্শ আমাদের ফিউচারকে শেপ করছেন। এটি আপনি মানেন কিংবা না মানেন সেটি ভিন্ন বিষয়ে, এটি নিয়ে অনেক যুক্তিতর্ক থাকতে পারে, কিন্তু এই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কুশিক্ষিত স্বার্থান্বেষী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারগুলোই আমাদের রোল মডেলে বর্তমানে পরিণত হয়েছে। আর এটি সামগ্রিকভাবে যে কোনো একটি রাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, এটিকে মোকাবেলা করা। রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এটি কিন্তু আমরা গত 50 বছরও এ ধরনের একটি সম্পর্কের টানাপোড়েন কিংবা চির আমরা কিন্তু এর আগে কখনোই দেখিনি। এই দুটি দেশের মধ্যে যুদ্ধ প্রায় লেগে যাবে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক লোকের সাথে কথা বলেছি, বেশিরভাগ লোকই কিন্তু যুদ্ধ চাইছে না। এবং আমি বিশ্বাস করি সঠিকভাবে যদি ইন্ডিয়াতেও একটা সার্ভে করা হয়, বেশিরভাগ লোকই কিন্তু যুদ্ধ চাইছে না। তাহলে যুদ্ধটা চাইছে কে? দুটি দেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে দিতে চাইছে আসলে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারগুলো, বিভিন্ন দিক থেকে মোটিভেটেড হয়ে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র এর মধ্যে লুকায়িত আছে। সো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই দুটি দেশের মধ্যে যুদ্ধ চলমান। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রকারীরা আসলে পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে এটি আমাদের জানা নেই। তবে বাংলাদেশ যে একটি বড় ধরনের জিওপলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা সবাই অনুধাবন করতে পারছি। এখন আমরা আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনকে যদি কনসিডার করি, বাংলাদেশ এখন একটি ট্রানজিশনাল ফেসের মধ্য দিয়ে যাচ্ছে। সো পলিটিক্যালিও বাংলাদেশ এখন একটি বিদ্যমান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান গভর্নমেন্টকে বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। এটি কোনো গণতান্ত্রিক সরকার নয়, অর্থাৎ জনগণের দ্বারা মনোনীত সরকার নয়। গত সরকারের আমলের কিছু ব্যর্থতা নিয়ে যদি আমরা আলোচনা করি, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে কিছু মেগা প্রজেক্টকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী যে কতটা ক্ষমতাবান লিডার সেটাকে কিন্তু প্রমাণ করতে উনি বেশি ব্যস্ত ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছিল, যেটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল, যার কারণে একটি গতিশীল অর্থনীতি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। এছাড়া দুর্নীতি, ব্যাংক লুট, ক্যাপিটাল মার্কেট লুট, লুটে লুটে যেটাকে বলা হয় হরিলুট, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এখন যে সকল রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন, জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার প্রতিফলন তারা ঘটাতে পারে না, কালের বিবর্তনে সেই সকল রাজনৈতিক দল রাজনীতি থেকে কিন্তু হারিয়ে যাবে।
বাংলাদেশের জনগণ কি চায়? জনগণ চায় দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাক, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, নিরাপত্তা এবং সামগ্রিকভাবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অধিক ফোকাস করছেন রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ করবেন তারা বলছেন, কিন্তু ইন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটার অ্যাপ্লিকেশন তেমন একটা এখনও দেখতে পাচ্ছি না। কিংবা সুবিচার নিশ্চিত করবেন এইসব কথাবার্তা ওনারা বলছেন, কিন্তু বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার সাথে তারা যে বিষয়ে ফোকাস করছেন কিংবা যে বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু অ্যালাইন হচ্ছে না। এখন বর্তমানে সরকারের জন্য বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি তারা ফেস করছে সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অধঃপতন হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যে এজেন্ডাগুলো হাতে নিয়েছেন, যে বিষয়গুলোতে অধিক ফোকাস করছেন, বিশেষ করে রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, সুবিচার প্রতিষ্ঠিত করা, কিংবা সংবিধানকে তারা মাঝে মধ্যে অ্যামেন্ডমেন্ট কিংবা পরিবর্তনের কথাও বলছেন, এই এলিমেন্টসগুলো একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে এখন অচল অবস্থা সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, জনজীবনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কেননা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মারাত্মকভাবে ডিটোরিয়েট করেছে। এছাড়া বর্তমানে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশকে রান করছে, এই ইন্টারিম গভর্নমেন্টের উপর ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিটির কতটা আস্থা রয়েছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সুতরাং বাংলাদেশে যতদিন না পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনর্গঠন কিংবা প্রতিস্থাপন হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে সবাই দিন পার করছি। আরেকটি বড় সংকট হলো আমাদের রাজনীতিতে ভিন্ন মত কিংবা ভিন্ন পথ আমরা একেবারেই টলারেট করতে পারি না। আর যতই রাষ্ট্র সংস্কার কিংবা সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হোক না কেন, বাঙালি জাতি তার চরিত্র যদি না বদলায়, এর সুফল কতটা আসবে সেটা ভবিষ্যতে দেখার বিষয়। তবে আপাতত বাঙালি জাতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো মেটাতে হিমশিম খাচ্ছে। বাঙালি জাতি এখন বিভিন্ন দল এবং মতে বিভক্ত হয়ে পড়েছে, মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে গত কয়েক বছরে বাংলাদেশে। আর এটি যে কোনো সময় গৃহযুদ্ধ আকারে বিস্ফোরিত হতে পারে। আর এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের প্রশাসন কতটা তৈরি এটা ভেবে দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।